তো উনি আমার বেডে বসে থেকে টেলিভিশন দেখতেছেন, হোটেল রুমের টেলিভিশন। উনি একটা সিনেমা দেখতেছেন। তো অলমোস্ট সিনেমা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 1-1:30 বাজে। অনেক রাত হয়ে গেছে। কিছুক্ষণ পরে লাইট অফ হয়ে গেল। লাইট অফ হইল, তারপর আর কি হইল, আমি আমার ওটে চোখের সামনে জিনিসটা অন্ধকারের মধ্যে কি হয়েছে আমার, সেটা আমি ছবিটা বলতে পারতেছি না, কিন্তু আমার অনুভূতি তো হচ্ছে যে একটা মানুষ, কোনো কথা নাই, আমি কি পছন্দ করি, আমি কি লাইক করি, গল্প মিষ্টি মধুর, আই লাভ ইউ, দেন আই লাইক ইউ, নাথিং লাইক দ্যাট। শুধু অন্ধকারের মধ্যে মনে হচ্ছে যে একটা মানুষ ডাইরেক্ট উইদাউট এনি কনভারসেশন হি জাস্ট স্টার্ট দেয়ার কিসিং। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা ও শুভকামনা জানিয়ে শুরু করছি জিনন গল্প নিবেদিত অনুষ্ঠান মার গল্প। সঙ্গে আছে আমি ইমান নাইম। আপনারা দেখছেন নিজুম ক্রিয়েটিভ স্টুডিও লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব ও ফেসবুকে। প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে কল করুন স্ক্রিনে থাকা নম্বরে, অথবা মেল করুন আমাদের ঠিকানায়। প্রিয় শ্রোতা, কথা বাড়াবো না, ফিরে যাচ্ছি আমার গল্পে। শুরু করুন। কি গল্প আপনি আপনার জীবন থেকে শোনাতে চাচ্ছেন? আমি কিসিং বুঝি না সেই সময়, লাইফে কখনো কিস বাচ্চাদের সঙ্গে হইছে, বাট একটা পরপুরুষের সাথে পুরুষের সাথে কিস কি জিনিস আমি বুঝি না। একটা ফেস আমি দেখতে পাচ্ছি না, কিন্তু একটা মানুষ আমার উপরে ঝাঁপিয়ে পড়ে কি যেন করতে চেষ্টা করতেছে সে। আমার ফিল হইল যে আমাকে কেউ মেরে ফেলতেছে, আমি জাস্ট পেনে ব্যথায় আমি মারা যাচ্ছি। আমি কিচ্ছু বুঝতেছি না, আমার ভেতরে শারীরিক কোনো অনুভূতি নাই, জাস্ট আমি ওই দিন ওই মুহূর্তে বুঝতে পারছি যে রেপ বা ধর্ষণ কাকে বলে। আমার মুখ থেকে যখন বলতেছি যে তার নামটা নিয়ে বলতেছি ছেড়ে দাও, এটা আমি 2-3 বার বলার পরে সে জাস্ট আমার মুখের উপরে টোটালি হাত দিয়ে মুখটা বন্ধ করে দিল। আমি নড়তেও পারছি না, কথাও বলতে পারতেছি না। আমি নিজেকে অনেক চেষ্টা করছি ছোটানোর, আমি সেটা পারছি না, কিন্তু আমি বুঝতেছি যে আমি মারা যাচ্ছি, একেবারে টোটালি মারা যাচ্ছি। আমার চোখ দিয়ে মনে হচ্ছিল যে রক্ত বের হয়ে আসবে, এতটা বেশি পেন আমার ছিল। আমার মুখটা চেপে ধরা হয়েছে। আমার স্পষ্টভাবে মনে আছে সেই সময় মনে হয়েছিল যে আমার মা বাবা কি এটা বিয়ে, আমাকে এই জন্য বিয়ে দিল, এটাই সেই ফার্স্ট নাইট, এটাই সেই বাসর রাত, এটাই সেই গান বাজনা বাজায়া এই যে পুরুষ মানুষ লাইফে আসায়, এটাই প্রেম, এটাই ভালোবাসা। দরকার নেই। আমার খুব খারাপ লাগতেছিল, আমি ভেতরে টোটালি কাঁদতেছিলাম যে এটা কি হচ্ছে আমার সাথে। তারপরে আমি আমার কণ্ঠস্বর মেবি পাশের রুম থেকে আমার বোন ধুলাবাই শুনতে পাইছে। ইট ওয়াজ লাউড। তো আমার বোন কিছুক্ষণ পরে আমার রুমে আইসা নক করতেছে, বলছে একটু খোলো তো। আমি বলি কি হয়েছে আপু? তখন বলছে কি রে, তোদের মধ্যে কি ঝগড়া হচ্ছে, কিছু হচ্ছে? আমি কি না তো। বলছে যে অনেক শব্দ হচ্ছে, এই রুম পর্যন্ত আসতেছে, তুই কি চিল্লাচিল্লি করতেছিস? আমি কি না আপু, কিছু হয় নাই, আজ আমাদের বিয়ে, কেন ঝগড়া হবে? আচ্ছা ঠিক আছে। আমার বোন চলে যায়। পরে এরকমভাবে সকাল 11টার দিকে ফোন করছেন, ফোন করে উনি বলছেন যে ঠিক আছে আজকে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি, বিকাল 5টার দিকে রেডি হয়ে ক্লিনিকে চলে আসবা। তো আমার হাজব্যান্ড যেই ক্লিনিকে জব করতেন সেটা 2টা শাখা ছিল। তো একটা শাখায় উনি বসতেন, আরও অনেক ডক্টররা বসতেন, আরেকটা শাখায় গাইনিকোলজিস্টরা বসতেন, সেখানে আরও অনেক ডক্টররা বসতেন। তো সেখানে দ্বিতীয় শাখাতে নিয়ে যাওয়া হলো। উনি ওয়েট করতেছিলেন, আমি গেলাম। যাওয়ার পরে যে সিনারিটা দেখছি, উনি জাস্ট ওয়াইফকে রিসিভ না করে উনি দূর থেকে দেখতেছেন না যে আমি রিকশাতে নামছি, উনি ওইখান থেকে আমাকে ইশারা করে বুঝাইছেন যে ভেতরে আসো বলে উনি আগে আগে চলে গেছেন, আমি পেছন পেছন আসতেছি। আমি কিন্তু কিছু দূর গিয়ে মানুষের ভিড়ে তাকে দেখতে পাচ্ছি না। তো উনি দূরে থেকেই আবারও আমাকে দেখে হাত ইশারা করলেন, উনি জাস্ট ওয়াইফকে যে মানুষ নিয়ে যায় পাশে করে, এখন বুঝি যে ওয়াইফকে মানুষ সঙ্গে করে নিয়ে যায়। তো উনি জাস্ট হাত ইশারা করলেন, আমি চলে গেলাম। ঠিক আছে, পরে ডক্টরের রুমে নিয়ে যাওয়া হলো। গাইনিকোলজিস্ট উনি বসতে বললেন। উনি পার্সোনালি আমাদের চিনতেন, কারণ আমার ধুলাভাই ওইখানকার স্টাফ। সো বলল, পিছি তুমি কেমন আছো? আমি কই ম্যাম এরকম অবস্থা। তো উনি আমাকে জাস্ট চেক আপ করলেন, চেক আপ করে বলে তোমার জামাইকে ভিতরে ডাকো। কি করে? আমি কি আপনার এখানকার স্টাফ? বলছে তাই, কি করে সে? আমি বললাম যে সে বিডিএস ডক্টর, ভিতরে ডাকো তাকে। তাকে ডেকে আনা হইল, তাকে বসিয়ে বখন বলা হলো যে এই ছেলে, এই পিচ্ছি মেয়েটার সাথে কি করেছো?
সে তো অনেক অসুস্থ, তুমি অ্যাটলিস্ট 15 দিন বাসায় আসবে না। তো আমাকে ডাক্তার 15 দিনের রেস্ট দিয়েছেন। তো 15 দিন উনি আসতে পারবেন না। ঠিক 15 দিন পরে উনি আমাদের বাসায় আসছেন। তো ফ্যামিলি মেম্বারদের সাথে কথা হয়েছে, তারা অনুষ্ঠানটা করবে যখন উনি এখান থেকে চলে যাবেন, মেবি 1 বছর পরে উঠায় নেওয়া হবে। এগুলো যেটা বলে ফ্যামিলি মেম্বারদের মধ্যে কথা হয়েছে। তো তখন আমার জামাই বলতেছে, বলো। আমি কই, হ্যাঁ উনি সুন্দর, এই সেই। তখন তো এখন সেলফি হয়েছে, তখন সেলফি নামক। ওকে দেখিতে তোমার জামাইয়ের ছবি। তো ওনার ছবি যখন একটা মানে ফটোগ্রাফি একটা ছবি ছিল, সেটা বের করে দেখাইছে, বলছে একদম শাহরুখ খানের মতো দেখতে, চুলের স্টাইল মানে সৌন্দর্য অনেক সুন্দর তোমার জামাই, একদম তো দেখে মনে হচ্ছে চাচাতো ভাই বোন। মানে আমার ফেস আর তার ফেস, ওর তো তার ফেস অনেক সুন্দর, বাট একটা চোখ বড় বড় চোখ, কানেকশনটা থাকে তো আমাদের দুইজনের চোখ, ওটা মেবি আরও বেশি বড়, নাকটা অনেক বেশি সুন্দর, সে অনেক ফর্সা, যাই হোক সে অনেক সুন্দর। তো অনেকটা ফেসের মিল থাকতো। সে বলছে যে একদম তোমার কাজিনের মতো, যে এটা কি তোমার রিলেটিভ? আমি বলছি যে না, এটা রিলেটিভ না, সে ঢাকার মানুষ, আমি রাজশাহীর মেয়ে। তো যাই হোক, এভাবে চলতে চলতে একটা মাস পেরিয়ে গেছে। আমার দুলাভাই জানতে পারছেন আমার বোনের মাধ্যমে। আমার বোন আমাকে জিজ্ঞেস করছিল যে কেমন কি, কিছু পার্সোনাল মুহূর্ত বোনদের সাথে, চাচি ফুফুদের সাথে শেয়ার করা যায়। তো আমার বোন জিজ্ঞাসা করছে কি কি ব্যাপার, কেমন কি। তো আমি অনেক কিছু বলছি। তখন আমার বোন এসে আমাকে বলল যে তোমাদের রিলেশনটা বিল্ড করতে হলে তোমাদের মধ্যে মহব্বত দরকার, তো দুজনের মধ্যে ইন্টিমেসি দরকার, দুজন দুজনকে সময় দাও। তো এইভাবে সময় দাও, ও তো সময় দাও বলছে না। তা আমার দুলাভাই একদিন তাকে ডাকছে, বাসায় ডেকে বলছে যে তোমরা দুজনে রেডি হও। আমি আমার হাজবেন্ডকে বলছি যে দুলাভাই বলল তোমাকে রেডি হতে, তুমি রেডি হও। বলছে কেন, কোথায় যাবো, কি কি ব্যাপার? আমি বলছি দুলাভাই কোথাও নিয়ে যাবেন আমাদের, মনে হয় কোথাও বেড়াতে। কোন জায়গায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, উনি অনেক মানে প্রশ্ন করতেছেন, তার প্রশ্ন শেষ নেই। আমি বলছি উনি রেডি হইতে বলছেন, আমি রেডি হচ্ছি, তুমিও রেডি হও, পরে গিয়ে দেখবো, উনি আমাকে বলেন নাই কোথায় নিয়ে যাবেন। তো তুমি রেডি হও। তো উনি রেডি হয়েছেন। হওয়ার পরে আমার দুলাভাই আমাদের দুজনকে জাস্ট কিছুটা সময় আমাদের দুজনকে বোঝার জন্য দেওয়ার জন্য আমাদের নদীর ধার আছে যেখানে সবাই ঘুরতে যায়, তেমন একটা ভালো প্লেস, একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। ওইখানে ফুচকা চটপটি সবাই খাচ্ছে, গল্প করছে, কাপল বসে বসে হাত ধরতেছে, মানে যেটা অ্যাজ ইউজুয়াল হয়। তো এখানে নিয়ে গেছে এবং বলতেছে যে দেখো তোমরা এই জায়গায় বসো, আমরা ওই দিকে গেলাম। আমার বন্ধুলা ভাই চলে গেলেন আরেক সাইডে, আমাদের এক জায়গায় দিয়ে গেলেন। উনি পাশে বসে আছেন, আমি পাশে বসে আছি, বাট উনি আমার সাথে কোনো রকমের কোনো কথা বলতেছেন না, খামোশ। আমি ভাবতেছে হয়তো বা শাইনেস, বাড়িটাই ন্যাচারাল, বা কথা বলতেছেন না কেন। আমার বোন দোলাভাই মেবি দূর থেকে ফলো করতেছিলেন যে আমাদের মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে না। আমি তাকে কিছু জিজ্ঞাসা করলে উনি হয়তোবা হ্যাঁ অথবা না, অথবা মাথা নড়িয়ে উত্তরটা রিপ্লাই করতেছেন। তো এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আমার পুরো টোটাল মুহূর্ত ডাক্তারদের জন্য। তো এখানে তার অনেক ফ্রেন্ড সার্কেল, বান্ধবীরা, ছেলে মেয়ে সবাই যাবে। তো এখানে অ্যালার্ট ছিল যারা ম্যারিড তারা তাদের ওয়াইফকে নিয়ে আসতে পারে, বা যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তাদের ছেলে মেয়েদের নিয়ে আসতে পারবে। উনি যখন এসে বললেন যে এখানে আমাদের পিকনিক অনুষ্ঠানটা হবে, সবাই দূরে যাবে, সরকার থেকে একটা বাস দিয়েছে, সবাই যাবে। তো আমারও ভালো লাগছে যে তাহলে আমিও যাব, ডাক্তারের ওয়াইফ হিসেবে দেখা হবে, সবার সাথে কথা হবে। তো উনি আমাকে বললেন না আমি যাব না। আমি বলছি কেন? আমি তো অলরেডি ড্রেস সিলেক্ট করছি যে যাব একটা, তুমি তো বলছো হবে। বলতেছেন হবে বলেছি, কিন্তু তোমাকে নিয়ে যাবো এটা তো বলি নাই। আমি বলছি যে এটা কি হলো, নিয়ে যাব না? বলছে যে নিয়ে যাব না, বলছে যে তাহলে আমিও যাব না। আমি কি কেন, চলো একসাথে যাই। আমি তো বলি নাই তুমি যেও না, যে একসাথে যাই দেখা হবে। কয় না, ডাক্তারদের মাঝে আমি বিয়ে করেছি, তুমি তো নন মেডিকেল, তো সবাই জিজ্ঞাসা করলে অনেক সময় থাক, ওরা হাসাহাসি করবে, কি দরকার। আমি কি তাহলে তুমি কি দেখে পছন্দ করে ফেলেছো, তাহলে তোমার তো উচিত হয়নি বিয়ে করা। এটা নর্মালি বলতেছে। সে বলতেছে যে বিয়ে করছি, আমার ভালো লাগছে, তোমার চেহারা দেখে আমার ভালো লাগছে। আর আমার মনে হয়েছে, উনি তখন বলেই দিলেন যে আমার মনে হয়েছে আমি অনেক কিছু পাবো এই ফ্যামিলি থেকে, আমি হেল্প পাবো। তখন আমি তাকে জিজ্ঞেস করে ফেললাম কেমন হেল্প। তারপর উনি হেল্প চাইছিলেন। তো তখন আমি ওনাকে বললাম যে ফর হিমসেলফ। ফর হিমসেলফ কেমন হেল্প? তো উনি বললেন যে দেখো আমি তো, আমার বাবা, তার বাবা আরেক জায়গায় বিয়ে করছিলেন, তার বাবার অন্য জায়গায় সংসার ছিল। তো ওনারা অ্যাকচুয়ালি চাচাদের হেল্পে, চাচাদের বাসাতে পড়াশোনা করে এত দূর আগাইছে। তারা সবাই ওয়েল এডুকেটেড, সবাই ইঞ্জিনিয়ার, সবাই ডক্টর।
তো উনি বললেন যে অনেক হেল্প নিয়ে বড় হয়েছে। আমার মায়ের স্বপ্ন ছিল যে আমাকে একটা বড় ক্লিনিক করে দিবে। আর আচ্ছা, সাথে কথা না বললে তাহলে আমার শাশুড়িও মানে একটু সহজভাবে আমাকে মেনে নেবেন না। তারপরে এভাবে তার ফ্যামিলি থেকে মানে একটু দলাদলি চলতেছে যে তারা আসবে কি আসবে না, নেবে কি নেবে না। তো আমার জামাই চলে যাওয়ার প্রস্তুতি চলতেছিল। মানে একটা মাস যে শেষের মাসটা চলতে চলতে মানে সে সবকিছু গুছাচ্ছে, সে তার ক্লিনিকে কাজ করতেছে। এখান থেকে যে টাকাটা আসে আমাকে বলছে যে দেখো, এখন তো তোমার কাছে বেশি আসতে পারবো না, আমি একটু ক্লিনিকে সময় দিই, কারণ এখান থেকে সার্টিফিকেট পাবে এবং বেশ কিছু টাকা পাবো। এই টাকাটা দিয়ে বাসায় নিয়ে যাব। সে অলমোস্ট সে 1.5 লাখের মতন সব মিলিয়ে তার টাকা সে গুছাইছে। তো আমার হাজব্যান্ড বলল যে আমি কিছু টাকা ইনকাম করতেছি, তো এটা বাসায় নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে, নিয়ে যাও, সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে হুট করেই জানলাম যে শেষের এই একটা মাসটাতে অনেক কিছু জানতে পারছি। হুট করেই যখন সে আমার বাসাতে আসতো সপ্তাহে 1 দিন বা 2 দিন, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, অথবা ওভারনাইট। তো যদি কখনো দুপুরে আসতো, কিছুক্ষণ থেকে বৈকাল বেলায় চলে যেত। তো তখন সে আমার সঙ্গে আছে। এই সময়েতে কল আসে বারবার। তার কিন্তু মোবাইল আছে, কল আসে। আমি আগেই বলছি আমার মোবাইল ছিল না। কল আসে। হ্যাঁ, আসে। তো উনি কল কেটে দেন, কেটে দেন, কেটে দেন। আমি তখন বলতাম যে কলটা রিসিভ করো, হয়তো তোমার ফ্রেন্ড বলছে। হ্যাঁ, ডক্টর রেমন নাবি বা অন্য কোনো ডাক্তারের নাম দিয়ে সেভ করা। আচ্ছা। তো উনি কেটে দিতেন, আমি বুঝতাম না। আমি তো মনে করি হ্যাঁ। ফ্রেন্ড সার্কেল, ডাক্তার মানুষ থাকতেই পারে, ডাকতেছে। উনি কাটতে কাটতে একসময় পুরো মোবাইল বন্ধ করে দেয়। আমি বলি যে তোমার ফ্রেন্ড ফোন করতেছে, কেটে দিচ্ছ বা সাইলেন্ট করে রাখো, কিন্তু ফোন বন্ধ করে দিলে অনেক পেশেন্ট তো ফোন দিবে তোমাকে এখন ডিউটির সময়। থাক থাক, বাদ দাও। তো আমার ভেতর থেকে কেমন জানি, বলে না মেয়েদের একটু সিক্স সেন্স একটু বেশি থাকে মেয়েদের। স্বাভাবিক, স্বাভাবিক, এটা থাকে। আমার কেমন জানি খটকা লাগতো। আমি দেখতেছি, আমি সন্দেহ করি না, কিন্তু বলতেছি সন্দেহ করি না, কিন্তু কেমন যে খটকা লাগতেছে আর অ্যাটিটিউড। তার অ্যাটিটিউডে। সে কেটে দিচ্ছে, মোবাইল বন্ধ করে দিচ্ছে। তার ফ্রেন্ডরা তো ফোন করেই আমার সামনে রিসিভ করে। তো সে যখন বাথরুমে বা বাইরে কোথাও একটু কিছুক্ষণ সময়ের জন্য যাইতো, আমি তখন, এটা চোরামি বলতে হয়, এটা অভদ্রতা বলতে হয়, কিন্তু সেই অভদ্রতা আমি করেছি। তার মোবাইলটা অন করে, এটা জানি না ওয়াইফরা করে কিনা, সেটাই ফার্স্ট আমার ছিল যে তার নাম্বার চুরি করা। যাকে বলে তার সে নাম্বারগুলো আমি চুরি করছি। ডায়াল নাম্বার বা রিসিভ অত আলো করে বুঝি না মোবাইল চালানো। তারপর তার ডায়াল আর রিসিভ এরকম মানে নাম্বারগুলো টুকে নিয়ে তাড়াতাড়ি আবার মোবাইল অন্ধ করে রেখে দিছি। এই অন্যায়টা করছি, কিন্তু করাটা আমার মানে আমার জন্য সুখকর হয় নাই। হয়তোবা অনেক কিছু না জানাই বেটার আমার জন্য ছিল। তা আমি তখন সেই নাম্বারটুকু নিয়ে বললাম যে মোবাইল নেই। তো এটা বাইরে গিয়ে, ওর আগে দোকান এখনো আছে কিন্তু এখন সেটা নেই। বাইরের দোকানে গিয়ে টাকা দিয়ে মুসা আমাকে সারা রাত বলল তার কয়েকটা প্রেমিকা ছিল, কিভাবে তারা আসছে। সে যখন তার চাচার বাসায় ছিল তখন প্রেমিকা ছিল, যখন সে এখানে অ্যাডমিশনে তখন একটা যে ফার্স্ট গার্লস ছিলেন মেডিকেলের, উনার সঙ্গে থাকতো, তা সে তার প্রেমিকা ছিল কিন্তু বেটা বিয়ে করতে রাজি হয় নাই। এভাবে এভাবে সে এক এক নাগারে অনেক কথা সে বলে গেল। আরেকটা মেয়ে ছিল, ওর নাম ছিল অ্যানি, ডাক্তারের মেয়ে। সে তার জন্য পাগল ছিল, সে তাকে ভালোবাসত না। সে আরেক মেয়েকে ভালোবাসত, তাকে পাত্তা দিত না। এই মেয়ের সাথে তার অনেক ইন্টিমেসি এত বেশি ছিল যে অলমোস্ট হাজব্যান্ড ওয়াইফ পর্যন্ত চলে গেছিল। তো ওই মেয়েটা আবার আসে আরেস্তা নিয়েছিল। তার বাড়ি আবার ছিল আমাদের বাসা থেকে অল্প কিছু দূরে। তো এসব অনেক কিছু মিলে সে যখন বলতে থাকলো, তারপরে আমাকে বিয়ে করার আসল ঘটনা তার মুখ দিয়ে বের হয়ে আসলো। সে বলল যে আমি এই মেয়েটাকে, মানে তার ফার্স্ট যে ক্যাপ্টেন ছিল, মেয়েটাকে প্রেমের অফার দিয়েছিল, সে নাকচ করে দিয়েছে। পরে যে মেয়েটা ডাক্তার মেয়ে ভালোবাসছে, আমার হাজব্যান্ড নাকচ করে দিয়েছে কারণ সে সুন্দরী ছিল না। কিন্তু তার সাথে অলমোস্ট হাজব্যান্ড ওয়াইফের মতো রিলেশন এমনি এমনিই হয়ে গেছিল। মেয়েটা একটু বেশি ছিল যে বিয়ে করবে, আমিও ডাক্তার তুমিও ডাক্তার, কিন্তু আমার হাজব্যান্ড সুন্দরী খুঁজতেছিল। মানে এরকম মেয়ে যত বান্ধবী হোক এগুলো সব হয়েছে অ্যাজ ইউজুয়াল, বাট আমরা বিয়ে করব না। তারপরে যখন তার থার্ড মানে লাভ বলতে পারেন তার লাইফের, তো ভার্সিটির এই মেয়েটা রেনো নামের মেয়েটার সাথে তার অনেক দিন, মেয়েটার হাজব্যান্ড ছিল আমেরিকায়, সে থাকতো এখানে, সে ঝিনাইদহ মেয়ে। তো রাজশাহীতে কেউ চেনে না, দুজন মিলে এমনভাবে ঘুরতো যেন হাজব্যান্ড ওয়াইফ। তো মেয়েটা ম্যারিড ছিল? হ্যাঁ, মেয়েটা মাইনর ছিল। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মেয়েটার সঙ্গে সম্পর্ক কি আপনার বিয়ের আগে না বিয়ের পর? ফ্লাশ করছি এগুলো আমার ফ্যামিলি মানে মানুষদের দেখাইছো, বলছে যে হ্যাঁ এই মেয়েটার সঙ্গে তো আমি ঢাকাতেও অনেকবার গিয়েছি, মেয়েটাকে বাসায় থুইতে মানে তার চাচার বাসায় থুইতে মেয়েটাকে নিয়ে অনেকবার ট্রেনে জার্নিও করছি। একটা বিষয় একটু আমি ইন্টারাপ্ট করছি। একটা হচ্ছে
যে সে আপনাকে সমস্ত কিছু বলে ব্যাপারটাকে অ্যাপোলজির পর্যায়ে নিয়ে গিয়েছিল যে না আমার জীবনের এগুলো ভুল, এখন যা আছে তুমি আমার সব কিছু, সো সামনের দিকে আমরা আগাই, ব্যাপারটা কীরকম ছিল? নাকি জাস্ট আপনাকে বলার জন্যই বলা, কিন্তু সেইগুলো সে খুব ডেসপারেটলি মুভ করতেছিল বিকজ হি ইজ এ ডক্টর? সে এগুলো আমাকে বলে যে অনুতপ্ত, সেজন্য বলা না, যা সে গর্ববোধ করতো এগুলা বলে। সো উনি গর্বভাবেই নর্মালি বলে যাচ্ছেন, আমি নর্মালি বোকার মতো বসে বসে শুনতেছি। তো আমি শুনে যাইতাম কথাগুলো, তারপরে কেমন লাগতো যে আসলে মেয়েটা খুব ভাগ্যবতী ছিল যে তাকে ভালোবাসছে, আর অ্যাকচুয়ালি আমার সাথে বিয়েই করছে, ভালোবাসাটা মেয়েবার জন্য হয়নি। তো ঠিক আছে, ওইখান থেকে আমি খামোশ হয়ে গেলাম। পরে উনি বিয়ে পরেও যে ওই মেয়ের সাথে দেখা করছে, এটা এই কথায় কথায় সে বলে ফেলছে যে আমার বিয়ের পরে মেয়েটা আমাকে বারবার ফোন দিতেছিল, আমি তার সাথে যোগাযোগ করতেছিলাম না। তখন মেয়েটা বুঝতে পারছে, তখন বলছে যে তোমার লাইফে কি কেউ কোনো নতুন মেয়ে আসছে? তখন আমি বলি যে হ্যাঁ, আমি বিয়ে করেছি। তখন মেয়েটা অনেক শকড হয়ে যায়। তখন আমার নাকি ছবি দেখাইছে, একটা কপি ছবি দেখাইছে, দেখে বলছে এটা আমার ওয়াইফ। তখন সেই মেয়েটা নাকি অনেক কান্না করেছে, তার সাথে দেখা করতে এসে অনেক কান্না করে পরে মেয়েটা চলে গেছে। এরপর থেকে নাকি মেয়েটা নিজের থেকে যোগাযোগ করতো না। বাট আই ডোন্ট নো সে যাবতীয় করে কি করে না, কিন্তু বিয়ের পরে যে তারা দেখা করছে এটা আমার কাছে খুব অবাক লাগছে। আর একবার সে মানে বিয়ের কিছুদিন পরে যখন রোজা ছিল, তখন আমার হাজব্যান্ড আমার কাছে অনুমতি চাচ্ছে যে আমি ভার্সিটিতে কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে রোজার ইফতারি করতে যাব, তুমি কি অ্যালাউ করতেছো? আমি বলছি যে মেঘ যাবো না কেন। আমি জানি না এই যে ভার্সিটিতে ইফতারি করতে এই মেয়েটার সঙ্গে গেছে বিয়ের পরেও। ওকে, যাই হোক, সে বিয়ের পরেও রিলেশনশিপটা মেনটেন করে চলে গেছে। তো আমার কাছে মনে হয়েছে এটা বোধহয় নর্মাল, ডাক্তার মানুষ কোর্স করুক। আমার কাছে এটাই মনে হয়েছে নর্মাল ডাক্তার। ঠিক আছে, উনি যখন এরকম করলেন, শেষে যখন সবাই ফেয়ারওয়েল দিতে চাইলো, ফেয়ারওয়েল দেওয়ার পরে আমাকে নিয়ে যাওয়া হলো। আমাকে নিয়ে যাওয়া হয়নি, আমাকে বলছে যে তুমি অমুক রেস্টুরেন্টে চাইনিজে চলে আসবা। আমি গেলাম, রেডি টেডি হয়ে গেলাম। তার সমস্ত বন্ধুরা আসছে, বান্ধবীরা আসছে, সবাই বসে আছে, খাবার দেওয়া হয়েছে, সার্ভ হয়েছে। আমার হাজব্যান্ড যে একটা, আপনারা সাধারণত দেখেন যে একটা হাজব্যান্ড সবসময় তার ওয়াইফকে ফার্স্ট টাইম যখন তার ফ্রেন্ড সার্কেলের সাথে পরিচয় করায়, ইন্ট্রোডাকশনটা এমনভাবে হয়। সবসময় বললাম যে একটা বিয়ে হয়েছে। আমার মা এখনো বলে যে তখনই একটা মেয়ের ঘর থেকে বের হবে যখন তার লাশ বের হবে। এটা কথার কথা। একটা মেয়ে নাকি একবারই বিয়ে হয়, একবারই স্বামী হয়, আর একবারই তার মৃত্যু হয়। যদি ধর্মকর্মই মানেন, আমি মাফ করবেন, আমি কথা বলার সাহস রাখছি, যদি ধর্মকর্মই মানেন তাহলে ধর্মের কোথাও এই ধরনের কথা বলা হয়নি। এতে আমি আরও আসব, মানে আমি আজ এখানে আসছি এই কথাটাই বলার জন্য। আমি আরও ডিটেলসে আসি, এখনও শুরু হয় নাই। এখনও তো শুধু আমার বিয়ে পর্যন্ত আগাইছে, এখনও আমার বাচ্চা হয়নি, বা এখনও আমার লাইফ আগায়নি। আমি বলতেছি, সব বুঝবেন। জি প্লিজ। হ্যাঁ, তো এইভাবে হলো ঘটনা, ব্যাস চলে আসলাম বাসায়। তখন আর সে আমার সাথে কোনো কথাই বলে না। আমি কাঁদতেছি। সে আমার কান্না, আমার এমনটা হাসি পায় যে আমি এত একটা বোকা বউ ছিলাম। আমার যে লাইফের এতগুলো বছর কত কান্না করে মানে বিছানার বালিশের জায়গাটা ভিজাইছি, আমি এত বোকা কেন ছিলাম? কান্না করেছি, আমি চাইছি যে সে আমার কান্না শুনে পেছন থেকে একটু হাত বাড়িয়ে বলুক যে কেন কাঁদতেছো বউ, তুমি কেন কাঁদতেছো। আমি এই শোনার জন্য কোটি কোটি রাত, আমার কাছে এখন মনে হয় এটা কোটি কোটি রাত আমি কাঁদছি, অক্রান্ত রাত আমি কাঁদছি। আমাদের সাথে এরপর থেকে আমাদের ভিতরে আর সেই হাজব্যান্ড ওয়াইফের সেই সম্পর্কটা সেটা হইতো না, মানে একেবারে রেয়ার, আর নাই। মানে বলতে গেলে সারা মাসও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সেই রিলেশনশিপ ছিল না। আমি সারা রাত কাঁদতেছি, আমার খালি মনে হইতো যে আমার কান্নার আওয়াজ সে পায় না। পরে উনি চলে গেছেন ঢাকায়, তারপর উনি আবার আসছেন, এসে সময় আমাকে নিয়ে গেলেন পরের বছরের ঈদ। আমি আসলাম, অনুষ্ঠান হবে বলছিল, অনুষ্ঠান হয় নাই। আমার হাজব্যান্ড আমার বাবার সাথে কথা বলল যে অনুষ্ঠান হতে যেই টাকা পয়সা খরচ হবে, মিউজিক ম্যানরা আসবে, সেটা অনেক হয়ে যাওয়া যায়, যদি নেন বাচ্চা পড়ে যাবে। আর এই বাচ্চা যদি পড়ে ইনি আর মা হইতে পারবেন। আমার শাশুড়ি কেটে বলছেন যদি উনি সঙ্গে না থাকতেন হয়তোবা আমার কথাটা মিথ্যা প্রমাণিত হইতো। তা আমি খুব কান্না করতেছি, আল্লাহ বাচ্চাটা দিলা, তবে এভাবে নিবা কেন? জান যখন দিলা তখন নেওয়ার কথা কেন তুমি শুনাইলা আমাকে? আমার কাছে এটাই যে বাচ্চাটা মরে গেলে আমার আর বাচ্চা আসবে না, আমি মা হইতে পারবো না, এটা আমার কাছে মানে সবচেয়ে বড় একটা অভিশাপ। ও আল্লাহ, এই অভিশাপটা দিও না আমাকে। রাজি হয়েছে, কিন্তু আমার বাবাকে ডেকে পাঠানো হলো, যান আপনি আসেন। কেন, কি হয়েছে? মেয়ের একটা দোষ হয়ে গেছে। কেন? মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। আমার বিনা অনুমতিতে প্রেগনেন্ট কেন হলো আপনার মেয়ে?
কে বলেছে? এটা আমার জামাই। আমার জামাই আমার সামনে, সবার সামনে আমার বাবাকে দাঁড় করিয়ে ইনসাল্ট করতেছে ডাইরেক্ট, যে আপনার মেয়ে কেন প্রেগনেন্ট হলো, আমার বিনা অনুমতিতে কিভাবে প্রেগনেন্ট হয়ে গেল, আমি তো বাচ্চা নিতে চাই না, আর এখন ফেলতেও পারছি না, আপনার মেয়েকে নিয়ে চলে যান। তারপর আমার শাশুড়ি এখানে ইন্টারাপ্ট করে বলছে যে ও 3 মাসের আগে কোথাও ট্রাভেল করতে পারবে না, 3 মাস কভার হওয়ার পরে ওকে তুই দিয়ে আসবি। তখন আমার বাবা সমানে এত ইনসাল্ট ফিল করছেন, একদম মুরতদ্দিন মানুষ, সবাই তাকে রেসপেক্ট করে, সেইভাবে করলো, মানে ইনসাল্ট করতেছে। আমি সমানে টসটস করে কাঁদি, আমি সেই মুহূর্তে কথা বলতে পারছি না যে বাধা দিব, কিন্তু আমার জামাই আমার কান্না দেখে এটাও বলে না যে ঠিক আছে কান্না করো না, আমি তোমাকে পাঠাবো না। আমি তার পা ধরে কাঁদতেছি যে বাচ্চাটা নিয়েছি, এইভাবে ইনসাল্ট করো না, হইতে দাও। তারপরে সে যাই হোক আমার বাবা চলে আসলো, আমি থাকতে থাকলাম। আমার শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হইতে থাকে, কারণ অনেক পাওয়ারের অ্যান্টিবায়োটিক আমি শরীরে নিতে পারছিলাম না, আমি সমানে বমি টুমি করি আর গুড়গুড়ি করি। এভাবে চলতে চলতে সে বিরক্ত হয়, এমনও দিন গেছে ভোর 4টাতে প্রায় সেন্সলেস হয়ে যায়। সে তাকে বলি আমাকে কিছু ঔষধ দাও, তুমি একজন ডাক্তার মানুষ, ঔষধ দাও, আমার খারাপ লাগতেছে। সে কথা বলে না, মেঝের মধ্যে হেঁটে বেড়ায়। পরে সে আমাকে গ্লুকোজ খাওয়ায়, চিনি খাওয়ায়, এটা খাওয়ায় সেটা খাওয়ায়। আমি যখন ভালো হই তখন সে বলে যে চুপচাপ মুখ বন্ধ করে শুয়ে থাকবা। এই জন্য আমার এগুলো সহ্য করতে পারি না, এই জন্য আমি বলছিলাম যে প্রেগনেন্ট হয়েও না, বাচ্চা ফালায় দো, এখন তোমাকে দেখবে কে, আমি দেখতে পারবো? আমি এখন সারা রাত জাগবো তোমার সাথে, তাহলে আমি অফিস কীভাবে করবো, আমি চেম্বার কীভাবে, রুগী দেখবো কীভাবে? আমি তখন ভাবলাম সত্যি তো, এটা তো আমার অন্যায় হয়ে গেছে। তো ঠিক আছে, এইভাবেই কাটলো 3টা মাস। যেই কাটছে 3 মাস কাটার পরে একটা দিনও মানে যাইতে দেয়নি। ঠিক 23 তারিখ আমাদের 3 মাস কাটছে, 23 তারিখের দিন সে নাইটে টিকিট কাটছে। আমার মনে আছে, নাইটে টিকিট কেটে আমাকে নিয়ে চলে আসছে এখানে। আসার পরে উনি ওনার কিছু ফ্রেন্ডকে বলে রাখছিলেন যে তোরা দেখা করতে আসিস আমার শ্বশুরবাড়িতে। তার ফ্রেন্ডরা আসছে, দেখা হয়েছে। তো দেখা হওয়ার পরে সে একটা রাতও কাটায় নাই। তো উনি ঢাকা আসার পরে আমাদের বাসায় আর কোনো দিন একটা রাত কাটার নাই, এত বিয়ে এত বছর পরে। তো মঞ্চকে তুই তোর বাবুকে দেখতে চাইবি না? আমার বাবু তখন আমি দেখি নাই ফেস। তো আমি বলছি যে আগে বলো না, বাবা আসে নাই, বুঝছো যে মনে হয় গাড়িতে আছে, আসবে, অত টেনশন করিস কেন, এসে যাবে। আমি তখন আমার এত মানে কি অসুস্থ হচ্ছে, একটা সিজার করা মানুষ, এই মুহূর্তে জ্ঞান ফিরে আমার খুব মানে শারীরিক সব সমস্যা মিলে মনে হচ্ছে আমি মারাই যাব। কেন নাই আমার হাজবেন্ড, কেন নাই? আমি ফার্স্টে তার মুখ দেখব। তারপরে রাতের প্রায় 10টা উনি আসছেন, এসে মানে ক্লিনিকে ঢুকছেন, উনি আমার পাশে বসছেন, মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেছি। পরে ওনার সাথে কথাবার্তা হয়েছি, ও হওয়ার পরে ওনার সাথে কথা বলছি। উনি তখন বলছেন যে ঠিক আছে তুমি থাকো, আমি বাসায় যাই। আমাকে প্লিজ তুমি আজকে রাত্রে কেবিনের মধ্যে 2টা সিট আছে, তুমি ওই সিটে শুইবা, আমি এখানে থাকবো, তুমি থাকো না প্লিজ, আমার ভাল লাগবে, প্লিজ তুমি থাকো। তখন সে বলতেছে যে না, উনি চলে গেছেন আমার বাসায়। গিয়ে আমাদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে উনি টিভি দেখেছেন, সারা রাত মজা করছেন, ঘুমাইছেন। আমি সকালে শুনছি উনি আর ফেরত আসেন নাই, কিন্তু আমি সারা রাত জাগনা ছিলাম যে সে আসবে। আমাকে সিডিল নামে একটা ঘুমের ওষুধ ডাক্তাররা দিয়েছে যে পেশেন্ট সারা রাত জাগলে সমস্যা হবে। আমার বাবুকে আমি খাওয়াচ্ছি, নিচ্ছি, দেখছি, আমি সারা রাত জেগে আছি যে সে আসবে, সে আসেনি। ওই সিডিল দিছে, আমার ঘুম আসে নাই। তারপর সকাল হয়েছে, সে সকালবেলাতে আসছে, সকালবেলাতে আমাকে দেখতে আসছে। আমি তখন কান্না করে দিছি, আমি বলছি তাহলে আজকে সারাটা দিন থাকো। না না, জুম্মা আছে, থাকতে পারবো না। পরে সে কিছুক্ষণ আমার সাথে বসে, তার বন্ধু বান্ধবীরা সবাই আমাকে দেখতে আসছে খাবার নিয়ে, এই কেউ স্যুপ, কেউ ড্রেস, কেউ ফলমূল, অনেক কিছু নিয়ে আসছে। সবাই নিয়ে আসে, দিয়ে টেয়ে গেছে, সে সবার সাথে দেখা করে চলে। আমার জীবন কেন এমন হলো, আমি নিজেকে প্রশ্ন করি মাঝে মাঝে। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ গল্প শুনছিলাম। আসলে জীবনটা কেন জানি কিছু সময় কিছু গল্প শুনে নিজেকে অবাক মনে হয়। আসলে জীবন কেন এমন হয়? তো প্রিয় শ্রোতা, আপনারা দেখছিলেন নিঝুম ক্রিয়েটার্স স্টুডিও লিমিটেডের জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্প। প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে কল করুন স্ক্রিনে থাকা নম্বরে, অথবা মেল করুন আমাদের ঠিকানায়। প্রিয় শ্রোতা, এতজন নিঝুম ক্রিয়েটার্স স্টুডিও লিমিটেডের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি, MA নাইম। দেখা হবে অন্য কোনো এক আমার গল্পে। খোদা হাফেজ।